সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব সব দিক থেকেই মিলেছে সবুজ সংকেত, মার্চেই দেশের ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নোবেলজয়ী সুদখোরের সেফ এক্সিট, বিদায় বেলাতেও নিজের খোলে ভরতে ভুললেন না ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জঙ্গল সেলিমপুরে নামল কমান্ডো ড্রোন, তবুও কেন ব্যর্থ বিএপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংকটে বাংলাদেশ, হঠাৎ ৫,০০০ টন ডিজেল পাঠাল ভারত, কেন এই সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেক রহমানের জেদের জন্যই লন্ডনের রাষ্ট্রদূতের বিরাট অপমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনুসের সিদ্ধান্তকে পাল্টে বড় পদক্ষেপ তারেক সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব এবার ইরান ছুটছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র। আরও জানিয়ে দেব ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ২০২৪ সালের আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি। আমার জন্য লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে, সেই কারণেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে। তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তমূলক নির্বাচন পরিচালনার ওপর। হাসিনার বলেন, বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি, আমি বাংলাদেশেরই সেবা করেছি। ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন হাসিনা। তিনি বলেন, ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে তিনি এই সাক্ষাৎকার দিয়েছিলেন। চরম বিপদের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে সেজন্য আমি চিরকৃতজ্ঞ, একথা জানিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ২০২৪-এর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস। ইউনুস বেশ কয়েকদিন থাকার পর জনতার পাশাপাশি বিরোধী দলগুলি চেয়েছিল নির্বাচন। সেই নির্বাচন হল। নির্বাচনের আগে একাধিক ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে। খুন, সন্ত্রাস, সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর, সাংবাদিকদের মেরেছেন, একাধিক জনতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, নানা রকমের ঘটনার সাক্ষী পদ্মাকার। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেননি। নির্বাচন মোটামুটি মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছিল। নির্বাচনের ফলাফল নিশ্চয়ই এখন সকলের জানা। বিএনপির অসাধারণভাবে কামব্যাক করেছে। তারেক রহমান কামব্যাক করার পর বিএনপির নেতাকর্মীরা তারা তারেক রহমানকে মেনে নিয়েছেন। একসময় বিএনপি ছিল আওয়ামী লীগের শত্রু, কিন্তু এখন আওয়ামী লীগের সেই শত্রু নেই। রাজনৈতিক মহল মনে করছে আওয়ামী লীগের সব ভোট বিএনপিতে গিয়ে পড়েছে। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, শেখ হাসিনা কবে দেশে ফিরছে? কারণ জেতার পর তারেক রহমান সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে মজবুত, সমান ভাবমূর্তি বজায় রাখা হবে প্রত্যেকটি দেশের সঙ্গে। তারপর থেকে এই প্রশ্নটা ঘোরাঘুরি করছে। শোনা যাচ্ছে মার্চেই ফিরতে পারে শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিক সময় বার্তা দিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যদিও সেই রায়কে মানেনি শেখ হাসিনা। ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন, একটি মৌলবাদী এবং অনির্বাচিত সরকারের রায় অর্থহীন। এখন আর মোহাম্মদ ইউনুস নেই, তারেক বর্তমানে প্রধানমন্ত্রী। শেখ হাসিনার শাস্তি যাতে বাতিল হয় সেই কারণে তারেক কিন্তু ভারতের সঙ্গে আগে থেকেই সে কথা বলে রেখেছেন। শেখ হাসিনা বিএনপি সরকারের ১ মাস হওয়ার সঙ্গে সঙ্গে সংসদে অধিবেশন বসার পর শেখ হাসিনা ফিরে আসবেন। আওয়ামী লীগের নেতারা তারাও ফিরে আসবেন। আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে বাংলাদেশে নেই। আবারও তাদেরকে লড়াই করে মাঠে ময়দানে ফিরতে হবে। হতে পারে আবারও ৬ মাসের নির্বাচন। শুধুমাত্র এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়। মানুষ যখন বিদায় নেয় তখন সে সাধারণত নিজের পেছনে কিছু একটা ভালো স্মৃতি রেখে যেতে চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই দলের মানুষ না। তিনি যাওয়ার সময়ও নিজের জন্য যা নেওয়ার নিয়ে গেছেন, রাগঢাক না করেই।
গত 10 ফেব্রুয়ারি একেবারে চুপে চাপে তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে বলা হয়েছে ডাক্তার ইউনুস দায়িত্ব হস্তান্তরের পর আগামী 1 বছর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য হবেন এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা পাবেন। প্রজ্ঞাপনটি জারি হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে। কিন্তু মজার ব্যাপার হল আইনটা কি বলে আর উনি কি করলেন সেটা একটু মিলিয়ে দেখলেই চিত্রটা পরিষ্কার হয়ে যায়। 2006 সালের যে আদেশের কথা এখানে প্রাসঙ্গিক, সেখানে বলা ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা পদ ছাড়ার পর সর্বোচ্চ 3 মাস এই সুবিধা পাবেন। 3 মাস, 1 বছর না। আর ডক্টর ইউনুস নিজের জন্য সেটাকে 1 বছরে টেনে তুললেন, শুধু নিজের জন্য। বাকি যাদের কথা আইনে ছিল তাদের সময়সীমা কিন্তু বাড়াননি তিনি। এখানেই আসল বিষয়টা। আপনি যদি মনে করেন সময়সীমা 3 মাস থেকে বাড়ানো দরকার, তাহলে সবার জন্য বাড়ান, বিদায়ী রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, সবার জন্য। কিন্তু উনি কেবল নিজেরটা বাড়ালেন। এই কাজটাকে আইনি ভাষায় যাই বলুন, সহজ বাংলায় এটা নিজের জন্য নিজে আইন বানানো। আইন বিশেষজ্ঞরাও বলছেন এটা সংবিধানের মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। কোনো ব্যক্তির জন্য আইন প্রণয়ন করা যায় না, এটা আইনের প্রাথমিক পাঠ। কিন্তু ডক্টর ইউনুসের কাছে এই প্রাথমিক পাঠ বোধহয় কখনো পৌঁছায়নি, অথবা পৌঁছেছে কিন্তু নিজের ক্ষেত্রে প্রযোজ্য মনে করেননি। ক্ষমতায় থাকার 18.5 মাসে তিনি কি করেছেন সেটার একটা তালিকা করলে লজ্জায় মাথা নত হয়ে যায়। নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন, নিজের প্রতিষ্ঠানগুলোর সুদ মওকুফ করিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতায় বসে নিজের নামে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়েছেন। একজন মানুষ ক্ষমতায় এসে এত কিছু নিজের জন্য করতে পারেন সেটা ভাবলেও অবাক লাগে। আর এই সব কিছুর মাথায় এখন এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তকমা। নোবেল বিজয়ী একজন মানুষ, যিনি দরিদ্র মানুষের ক্ষমতায়নের কথা বলে পুরো দুনিয়ায় নাম করেছেন, তিনি ক্ষমতা ছাড়ার আগের দিনগুলোতে নিজের নিরাপত্তা, নিজের সুবিধা, নিজের মামলা নিয়ে ব্যস্ত। এই বৈপরীত্যটা চোখে লাগার মতো। সবচেয়ে বড় কথা, প্রজ্ঞাপনটি 10 ফেব্রুয়ারি জারি হলেও জনসম্মুখে আসতে সময় লেগেছে। মানে এটা জনগণকে জানানোর উদ্দেশ্যে করা হয়নি, চুপে চাপে সেরে নেওয়া হয়েছে। যে কাজ সততার সঙ্গে করা হয় সেটা লুকিয়ে করতে হয় না। এই লুকিয়ে করাটাই বলে দেয় এর পেছনে সততার লেশ মাত্র নেই। এদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ নির্বাচনের কয়েকদিন আগে গত 19 জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন র‍্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া। রীতিমতো মাইকে ঘোষণা করে পুলিশ ও র‍্যাবের গাড়িতে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই চট্টগ্রাম নগরীর খুব কাছেই অবস্থিত জঙ্গল সলিমপুর এলাকা একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন নাম তেমনই তার বাহার। জঙ্গল সলিমপুর যেন অপরাধী সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। সেখানে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। সত্যিই জঙ্গলরাজ চলছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ক্ষমতায় পালাবদল ঘটেছে। ভূমিধস জয় পেয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এবার জঙ্গল সলিমপুরে বড়সড় অভিযান চালালো বিএনপি সরকার। জানা যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত 3100 একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুর নামক এলাকাটি অবস্থিত। সরকারি খাস জমিতে পাহাড় কেটে এই এলাকায় বসতি গড়ে তোলা হয়েছে, যা মূলত সন্ত্রাসীদের কয়েকটি গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে। বলা হয় এখানে বাংলাদেশ পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেই, যার জলজান্ত প্রমাণ ভোটের আগে জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা। এবার বিএনপির সরকার এই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ব্যাপক ধরনের অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু সূত্রের খবর সেই খবর আগেই ফাঁস হয়েছিল, ফলে অভিযান খুব একটা সফল হয়নি। তবে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেছেন, জঙ্গল সলিমপুরে এখন থেকে পুলিশ ও র‍্যাবের 2টি স্থায়ী কেন্দ্রের কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, যদি প্রয়োজনে কামান দেওয়া লাগে কামান দেব। জানা যায় জঙ্গল সলিমপুরে প্রায় 20-25 হাজার মানুষ বাস করলেও তাদের জন্য রয়েছে আলাদা পরিচয়পত্র। বিপুল সংখ্যক ছিন্নমূল মানুষের পাশাপাশি নিম্ন আয়ের বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষরা এখানে বসবাস করেন। আর এই সুযোগেই এখানে অপরাধী, সমাজবিরোধী ও সন্ত্রাসীদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে। সোমবার সকাল থেকেই জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযান শুরু হয়। র‍্যাবের গাড়িবহরের সাথে একাধিক অ্যাম্বুলেন্সও ঢুকতে দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। কিন্তু মূল এলাকায় ঢুকতে গিয়ে প্রতি পদে বাধা পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন যে ভেতরে ছোট কালভার্ট ভেঙে রাখার পাশাপাশি রাস্তায় ট্রাক আড়াআড়ি ফেলে রাখা হয়েছে।
একই সঙ্গে অনেক স্পিড ব্রেকার দিয়ে রাখা হয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে এই অভিযানের আগাম খবর ফাঁস হয়ে গিয়েছিল। তবে এদিন হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলেই জানা যায়। সেই সঙ্গে একাধিক প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে যাতায়াত নিয়ন্ত্রণ করতে বসানো হয় চেকপোস্ট। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলার উদাহরণ থাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে এই অভিযানে ওই এলাকায় সন্ত্রাসের জন্য যারা বিভিন্ন সময় আলোচনায় এসেছিল তাদের কাউকে গ্রেফতার বা আটক করা গেছে কিনা সে সম্পর্কে পুলিশের দিক থেকে কিছু জানানো হয়নি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে 15 থেকে 20 জন দুষ্কৃতীকে আটক করা হয়েছে। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে পাইপলাইন চুক্তির আওতায় ডিজেল সরবরাহ শুরু হয়েছে। দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যেই 5000 টন ডিজেলের প্রথম চালান বাংলাদেশে পৌঁছে গিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান চালান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদ সংস্থাকে বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুসারে ভারত পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশে 1,80,000 টন ডিজেল সরবরাহ করবে। রেজানুর রহমান আরও বলেন, ভারত থেকে সদ্য আসা 5000 টন ডিজেল এই বার্ষিক চুক্তির একটি অংশ। আগামী 2 মাসের লক্ষ্যমাত্রা। চুক্তির শর্ত অনুসারে বাংলাদেশকে প্রথম 6 মাসের মধ্যে কমপক্ষে 90,000 টন ডিজেল আমদানি করতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে বিপিসি চেয়ারম্যান বলেন, আজ 5000 টন চালান এসেছে। আমরা আশা করি আগামী 2 মাসের মধ্যে আমরা পুরো 6 মাসের জন্য প্রয়োজনীয় মোট ডিজেল দেশে নিয়ে আসব। এই সরবরাহ বাংলাদেশের জন্য লাভজনক। ভারত থেকে পাইপলাইনে ডিজেল সরবরাহের এই ব্যবস্থা বাংলাদেশের জন্য খুবই সাশ্রয়ী প্রমাণিত হবে। এর ফলে কেবল পরিবহন খরচই কমবে না, বরং উত্তর বাংলাদেশের এলাকায় ডিজেলের সহজলভ্যতাও বৃদ্ধি পাবে। এই চুক্তিটি ভারতের প্রতিবেশী প্রথম নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পাইপলাইন প্রকল্পটি ভারতের নেইবার রুট ফার্স্ট নীতির একটি মূল ভাগ। এটি প্রতিবেশীদের মৌলিক চাহিদা এবং উন্নয়ন প্রচেষ্টার প্রতি ভারতের সক্রিয় সমর্থন প্রদর্শন করে। এই সহায়তা এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বব্যাপী তেল সংকটের হুমকিকে আরও গভীর করে তুলেছে। প্রসঙ্গত, বাংলাদেশে দৈনিক ডিজেলের চাহিদা 12 থেকে 13,000 মেট্রিক টন, যা মোট জ্বালানি চাহিদার প্রায় 70%। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে মানুষ আতঙ্কিত হয়ে তেল কিনতে শুরু করায় দৈনিক চাহিদা 20,000 মেট্রিক টনে উঠেছে। এই পরিস্থিতিতে সরকার কোন গাড়িতে কতটা তেল বিক্রি করা যাবে তার সীমা বেঁধে দিয়েছে। বিপিসির কাছে 1 লক্ষ টনের বেশি ডিজেল মজুত আছে, যা দিয়ে 16-17 দিনে চাহিদা মেটানো সম্ভব। এর মধ্যেই তেলের নতুন চালান দেশে পৌঁছাবে বলে সরকারের তরফে আশা দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা কি? বিএনপির ইতিহাস দেখলে মনে হয় একটাই শর্ত, মানুষটাকে এমন হতে হবে যাতে দেশের মানুষ তার নাম শুনলে আগে হাসে, পরে যেন নিজেদের পোড়া কপালের কথা ভেবে কাঁদে। আলতাফ হোসেন চৌধুরী এই মহান মানুষটি আবিষ্কার করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের এক অমোঘ সত্য, খুন হল প্রাকৃতিক ঘটনা, অপরাধ একটু আলাদা জিনিস। তার আমলে কেউ খুন হলে সেটা যেন বন্যা বা ঝড়ের মতো, আল্লাহর ইচ্ছা, রাষ্ট্রের কিছু করার নেই। শিশু নৌসীন মরে গেলে তিনি পরিবারকে বুঝিয়েছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি দেশের নাগরিকদের সরকারি সম্পদ না ভেবে ঈশ্বরের সম্পদ ভেবেছেন। সরকারের দায় নেই, ঈশ্বরই মালিক, ঈশ্বরই নেবেন। এই দার্শনিক অবস্থান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা আসলে অপ্রয়োজনীয়, কিন্তু বেতন আর গাড়ি তো দরকার। লুৎফুজ্জামান বাবর এই তালিকায় আলাদা উচ্চতায়। তিনি কেবল কথায় নয়, চেহারায়ও বুঝিয়ে দিয়েছিলেন এই পদের জন্য জ্ঞান না থাকলেও চলে, জেল মাখা খাড়া চুল থাকলেই যথেষ্ট। দেশে তখন সিরিয়াল বোমা হামলা, জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে, আর বাবর সাহিব মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করছেন, উই আর লুকিং ফর শত্রুজ। কোথায় খুঁজছেন সেটা অবশ্য বলেননি, পরে আদালত খুঁজে পেয়েছিল, কিন্তু সেটা ভিন্ন গল্প। তবে এই দুজন মিলে যা পারেননি, অন্তর্বর্তী সরকারের জাহাঙ্গীর আলম চৌধুরী এককভাবে তা করে দেখিয়েছেন। তাকে একসাথে স্বরাষ্ট্র আর কৃষি দুটো মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, এবং তিনি দুটোকে এমনভাবে মিশিয়ে ফেলেছিলেন যে আলাদা করা আর সম্ভব হয়নি। সাংবাদিকরা মব সন্ত্রাস নিয়ে প্রশ্ন করলে তিনি পেঁয়াজের দাম বলতেন, ধর্ষণের ঘটনায় জবাবদিহি চাইলে বলতেন আলুর বাজার স্থিতিশীল, থানা পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের জিজ্ঞেস করতেন আজকের মেনু কি। মানুষ রাস্তায় পিটিয়ে মারা যাচ্ছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায় রান্নাঘর। রাত 3টায় হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন কথা বললেন যা পরদিন সকালে বললে কেউ পাত্তাও দিত না। কি বলেছিলেন কেউ মনে রাখেনি, শুধু মনে আছে রাত 3টা। এই ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে এখন এসেছেন সালাহউদ্দিন আহমেদ।
তিনি চৌকস, এটা সত্যি, কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে কথা বলার আগে একটু ভাবা দরকার। যে নির্বাচনে মূল বিরোধী দলগুলো নেই, ভোটার নেই, শুধু আছে ফলাফল, সেই নির্বাচন থেকে যে সরকার আসে তার স্বরাষ্ট্রমন্ত্রী যতই বুদ্ধিমান হোক, জবাবদিহির জায়গাটা কোথায়? যাকে ভোট দেওয়া হয়নি তাকে ভয় পাওয়ার কারণও নেই। এদিকে বাংলাদেশে তারেক রহমানের সরকার এসে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলি নিয়ে প্রবলভাবে আলোচনা চলছে বাংলাদেশের অন্দরে। এর মধ্যে অন্যতম হল 5টি দেশের হাইকমিশন থেকে হাইকমিশনারকে প্রত্যাহার করে নেওয়া। সেই 5টি দেশের হাইকমিশনারদের মধ্যে এমনও আছেন যার বিরুদ্ধে উগ্রবাদের সঙ্গে জড়িত থাকার যোগ রয়েছে, যিনি হাইকমিশন দফতরে বসে পাকিস্তানপন্থী নানা কার্যক্রম খোলাখুলি করে গিয়েছেন। একটি ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে, এমন অভিযোগ বহুদিন থেকে উঠে আসছিল, কিন্তু ইউনূস সরকার কোনো পদক্ষেপ করেনি। আরেকজন হাইকমিশনার, যিনি বিদেশে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে নিজের জায়গাটা পাকা করেছেন ইউনূস সরকারের আমলে, যে বিষয়গুলি মেটিকুলাস ডিজাইন করে করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এদিকে বিএনপি সরকার ক্ষমতায় এসেই একাধিক পদক্ষেপ করছে। এই রকম 5 রাষ্ট্রদূতের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে 5 দেশ থেকে 5 জন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে বিএনপি সরকার, অর্থাৎ 5 জামাতপন্থী পাকিস্তানপন্থী রাষ্ট্রদূতের চাকরি গেল। এখন তারা কি করবেন? মোহাম্মদ ইউনূসের সরকারের সিদ্ধান্তকে পাল্টে দিয়ে বড় পদক্ষেপ করল তারেক সরকার। 5 দেশের 5 রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘটনায় অনেকে বিএনপি সরকারের প্রশংসা করছেন নানা মহল। সেই তালিকায় কারা কারা রয়েছেন চলুন দেখা যাক। জানা যাচ্ছে তালিকাভুক্ত দেশগুলি হল যুক্তরাজ্য, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপ। একজন হলেন ফজল আনসারি। তিনি আওয়ামী লীগের সময়ে বিদেশে বসে থেকে আওয়ামী বিরোধী বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেন। এর পুরস্কারস্বরূপ মোহাম্মদ ইউনূসের আমলে রাষ্ট্রদূতের পদ পান। এছাড়াও যুক্তরাজ্য ও মেক্সিকো সহ 5টি দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড মাহফুজুল হক, মাহমুদ মইদুল ইসলাম, ফজল আনসারি এবং ড মাহমুদ নাজমুল ইসলাম, তাদের প্রত্যাহার করে ঢাকাতে বদলি করা হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। লন্ডন থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রবাসী কমিউনিটির স্বার্থে ঠাঁচ করেননি তিনি বলে অভিযোগ। হুমায়ুন কবির যখন শনিবার হিথ্রো বিমানবন্দরে নামেন তখন তার পাশেই ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান। উপদেষ্টার ঘোষণার পরেই রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে হাইকমিশনার আবিদা ইসলাম এবং পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে, লন্ডনের ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে হাইকমিশনারের দায়িত্ব পালন করতে শুরু করেছেন। তবে বিএনপি সরকারের এই সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কর্মরত কোনো রাষ্ট্রদূত যে দেশে কর্মরত রয়েছেন সেই দেশে গিয়ে প্রকাশ্যে সরকারের তরফ থেকে এইভাবে প্রত্যাহারের ঘোষণা বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধের 11তম দিনে এসে তেহরান তার রণকৌশলে এক ভয়াবহ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত রোববার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেসব মিসাইল নিক্ষেপ করবে যেগুলোর পেলোড বা গোলাবারুদ বহন ক্ষমতা 1000 কেজি বা তার বেশি। এই ঘোষণাটি যুদ্ধের ময়দানে একটি বড় ধরনের ট্যাকটিক্যাল শিফট বা কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের মতে ইরান এখন সংখ্যা কমিয়ে বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। যুদ্ধের শুরুর দিকে ইরানের কৌশল ছিল সস্তা কিন্তু কার্যকর শাহেদ 36 ড্রোনের মাধ্যমে ইসরায়েল ও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্যাট্রিয়ট বা অ্যারো 3 ইন্টারসেপ্টরকে ব্যস্ত রাখা। এর মূল উদ্দেশ্য ছিল স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসঙ্গে এত বেশি ড্রোন ও সস্তা মিসাইল ছোড়া যাতে শত্রুপক্ষ তাদের দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এখন ইরান সরাসরি খোররাম শহর 4 বা খাইবারের মতো ভারী ব্যালিস্টিক মিসাইলের ওপর জোর দিচ্ছে। এগুলো 1000 কেজি বা তার বেশি ওজনের বিস্ফোরক বহন করে, যা ড্রোনের তুলনায় কয়েক গুণ বেশি ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। এটি কেবল লক্ষ্যবস্তুই ধ্বংস করবে না, বরং এর ব্লাস্ট রেডিয়াস বা বিস্ফোরণের এলাকাও হবে অনেক বড়। জেনারেল মুসাভি জানিয়েছেন, এই মিসাইলগুলো ম্যাক 8-এর বেশি গতিতে চলে এবং এর ট্র্যাজেক্টরি বা গতিপথ পরিবর্তন করা যায়, যা ইসরায়েলের অ্যারো 3-এর মতো উন্নত ব্যবস্থাকে ফাঁকি দিতে। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় এই দফার হামলা চালানো হয় বলে জানা গেছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই ছিল ইরানের চালানো সবচেয়ে তীব্র এবং শক্তিশালী হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে পরবর্তী এক নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র শেল্টার থেকে বেরিয়ে আসতে পারেন। সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা 2টি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে বা কার পক্ষ থেকে ছোড়া হয়েছে সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তরে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে কুয়েতের ক্যাম্প আরিফজান লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এমন দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদিকে ইরানপন্থী মিলিশিয়া গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক জানিয়েছে, তারা গত 12 দিনে মোট 291টি হামলা চালিয়েছে, যার ফলে মার্কিন সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে। পেন্টাগন জানায়, কুয়েতে ইরানের হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং সৌদি আরবে ইরানের হামলায় আহত হয়ে 1 জন মারা গেছে। এছাড়া 10 দিনে আহত হয়েছে আরও প্রায় 140 জন।